নতুন কি আইন আনছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে, গুন্ডা দমন বিল। বিজেপি গুন্ডা দমন বিল আনছে। আরে ওরা আমাদের কি গুন্ডা দমনের ভয় দেখাচ্ছে? বিজেপি তো নেতাজি সুভাষচন্দ্র বোসকে গুন্ডা মনে করে। ওদের দলের সভাপতি দেখছি 2-3 দিন আগে বক্তৃতায় বলছেন, যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা মিটিং করতেন, হিন্দু মহাসভা মিটিং করত, ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা তাদেরকে ইটপাটকেল ছুটত। আর সেই গুন্ডাদের নেতার নাম এখন বললে বিতর্ক হয়ে যাবে। আর আপনি না বললেও আমরা জানি না, ইতিহাসে লেখা আছে, ভারতের প্রত্যেকজন মানুষের হৃদয়ে লেখা আছে, ফরওয়ার্ড ব্লক তৈরি হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের হাতে। নেতাজি সুভাষচন্দ্র বোসের দল ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন সুভাষচন্দ্র বোস, যাকে আপনি আজকে দাঁড়িয়ে গুন্ডা বলছেন। এটা অদ্ভুত পার্টি, আমাদের লজ্জা করে। এই পার্টি আজকে বাংলায় ক্ষমতায় এসছে, এই পার্টিকে ভারতে, এরা বলছে বামপন্থীদেরকে নিষিদ্ধ করার কথা। এই ভারতে যদি কোনো দলের নিষিদ্ধ হওয়া উচিত, তাহলে বিজেপির নিষিদ্ধ হওয়া উচিত। যারা বলে নেতাজি নাকি গুন্ডা আর ওই গোপাল পাঠা নাকি বিপ্লবী, ওই দলটাকে, এই নোংরা দলটাকে ভারত থেকে তাড়ানো উচিত, সবার আগে নিষিদ্ধ করা উচিত। গোপাল পাঠাকে ভগবান বানিয়ে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে গুন্ডা বানিয়ে ওরা আমাদেরকে গুন্ডা দমন আইন দেখাচ্ছে। আর বলছে যে এই আইন কোনো রাজনৈতিক কর্মীর জন্য নয়, আরাবুল ইসলামের মতো, ওই কি বলে শওকত মোল্লার মতো, ওদিকে ওই এটা আছে কি ওই ওদের শেখ শাহজাহান সন্দেশখালীর, তাদের জন্য নাকি গুন্ডা দমন আইন। আরে ভাই, শেখ শাহজাহান শওকত মোল্লা তো এমনি জেল কাটছে, তাদেরকে জেলে ভরার জন্য আবার আইন এনে কী হবে? এখানে প্রশ্ন খালি ব্যক্তি শওকত মোল্লা, ব্যক্তি শেখ শাহজাহানের নয়। এরা জেল খাটছে মানেটা কি? শওকতের মতো, শেখ শাহজাহানের মতো অপরাধ যারা করবে তাদেরকে জেলে ভরার মতো আইন তার মানে ইতিমধ্যে রয়েছে ভারতের সংবিধানে মজুদ। এদেরকে জেলে ভরতে গেলে সেই আইন দিয়েই ভরা যায়, নতুন আইন লাগে না তার জন্য। নতুন আইন আজকে কেন আনা হচ্ছে? কোনো শওকত মোল্লার জন্য নয়, কোনো শেখ শাহজাহানের জন্য নয়, কোনো অপরাধীর জন্য নয়, প্রতিবাদীদের জন্য এই আইন আনা হচ্ছে। এটা বিজেপির রাজনীতি। এই বিজেপি, অরবিন্দ কেজরিওয়াল রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে জেল খাটালো, রায় হয়ে গেল। আদালত থেকে কদিন আগে রায় দিয়ে দিল যে অরবিন্দ কেজরিওয়ালকে যে মামলায় জেল খাটানো হয়েছে মামলা খারিজ করে দিল আদালত, বললো এটা মিথ্যে মামলা ছিল, জাল মামলা ছিল। কি হলো? মাঝখান থেকে রাজ্যের একজন মুখ্যমন্ত্রীকে কয়েক মাস জেল খাটিয়ে তার সরকারটাকে ফেলে দেওয়া হলো। আজকে বাংলা জুড়ে এই যে আক্রমণ নেমে এসছে, বুলডোজারের আক্রমণ, বাড়ি ভাঙা হচ্ছে, ঘর ভাঙা হচ্ছে। সরকার, নতুন সরকার আসার পরে প্রথম বুলডোজার গেল কোথায়? না, পশ্চিমবাংলার মধ্যে একটা কসবায়, একটা এলাকা তপসিয়া, আপনারা জানেন, 100 জনের মধ্যে 99 জন মানুষ সেখানে ধর্মে মুসলমান। 100 জনের মধ্যে 99 জন মানুষ ধর্মে মুসলমান। প্রথম বুলডোজার পাঠালো বিজেপি সরকার তপসিয়ায়। কেন? এত জায়গা থাকতে। আর ওরা জানে যেখানে বুলডোজার পাঠাবো খেটে খাওয়া মানুষের বাড়ি ঘরদর ভাঙার জন্য, দোকান ভাঙার জন্য। তৃণমূল বিক্রি হয়ে গেছে, তৃণমূলের পতাকাটা আমরা কিনে নিয়েছি, তৃণমূলের লোকগুলো আমাদের পায়ে সারেন্ডার করে গেছে, কিন্তু সিপিআইএমকে কিনতে পারিনি, সিপিআইএম বিক্রি হয়নি, বামপন্থীরা বিক্রি হয়নি। তাই যেখানে বুলডোজার পাঠাবো ওখানে তৃণমূল থাক কি না থাক, ওখানে লাল পতাকা থাকবে, সিপিআইএম থাকবে, কমিউনিস্টরা থাকবে, তারা আমাদের বুলডোজারের সামনে এসে দাঁড়াবে। আর ঠিক তাই হলো। তপসিয়াতে ওরা আসলো বাড়িঘরদর ভাঙতে, আমরা আটকালাম। মুহূর্তের মধ্যে সেই ছবি নিয়ে গোটা রাজ্যে প্রচার হয়ে গেল যে দেখো, বামপন্থীরা হচ্ছে মুসলমানদের দালালি করে, যেই মুসলমান এলাকায় ঘর ভাঙতে গেছি অমনি মুসলমানদের জন্য, মুসলমানদের বাড়িঘরদের বাঁচানোর জন্য ঠিক সিপিএম পৌঁছে গেছে, সিপিএমকে চিনে নাও। কি হলো? 2 দিন যেতে না যেতে, 48 ঘন্টা পার হতে না হতে মানুষ দেখলেন যারা মানুষের শত্রু তারা মুসলমানেরও শত্রু, তারা হিন্দুরও শত্রু। 48 ঘন্টা পার হওয়ার আগে ওই শুভেন্দু অধিকারীর বুলডোজার তপসিয়া থেকে পৌঁছে গেল শিয়ালদা স্টেশনে, ওই নরেন্দ্র মোদীর বুলডোজার তপসিয়া থেকে পৌঁছে গেল শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনের হিন্দু হকারদের দোকান মাঝরাত্রিবেলা বুলডোজার দিয়ে ভেঙে রেল লাইনের ওপর ফেলে দেওয়া হলো। একটা কলমের খোঁচায় তারপরে গোটা রাজ্য জুড়ে হকার উচ্ছেদ শুরু হলো। শিয়ালদা, তারপরে যাদবপুর, কোচবিহারে খালি হকার নয়, এমনকি রেল স্টেশনের পাশে একটা স্কুল, বাচ্চাদের স্কুল, 40 বছর ধরে স্কুলটা চলছে, স্কুল ভেঙে দেওয়া হলো। বর্ধমানে ভাঙা হলো, উত্তর বাংলার একটার পর একটা স্টেশনে ভাঙা হলো। তখন কে হিন্দু কে মুসলমান? এই হাবড়া স্টেশনে আজকে দুপুরবেলা আমরা গেছিলাম, ওখানে ওই হাবড়া স্টেশনের ভিডিও দেখছি। ওখানকার যিনি এমএলএ, বিধানসভা ভোটের আগে ওই স্টেশনের ধারে ঝুপড়িগুলোতে গিয়ে মানুষকে বলছেন, আহা তোমার এত কষ্ট, মাথার ওপর প্লাস্টিকের ছাদ, কিভাবে আছো এইভাবে প্লাস্টিকের ছাদের তলায়,
কেন এরকমভাবে প্লাস্টিকের ছাদের নিচে থাকবে? একবার আমাদের ভোট দাও, যদি আমরা জিতি তোমাকে আর প্লাস্টিকের ছাদের নিচে থাকতে হবে না, তোমার মাথার উপর আর প্লাস্টিকের ছাদ থাকবে না। তুমি হিন্দু, আমি হিন্দু, হিন্দু হিন্দু ভাই ভাই, যদি আমরা ভোটে জিতি তোমার মাথার উপর প্লাস্টিকের ছাদ থাকবে না। মানুষ ভোট দিলেন, মানুষ ভাবলেন বোধহয় বিজেপিকে ভোট দিলে মাথায় প্লাস্টিকের ছাদ থাকবে না ভেবেছে, কারণ মাথায় পাকা ছাদ বানিয়ে দেবে। ভোটটা দেওয়ার পরে বুঝলেন ওরা ঠিকই বলেছিল, মাথার উপর আর প্লাস্টিকের ছাদ থাকবে না, কারণ ওরা ভোটের পরে মাথার উপর আর প্লাস্টিকের ছাদটুকু রাখলো না। মাথার উপর প্লাস্টিকের ছাদটুকু ছিল, সেইটুকু বুলডোজার দিয়ে ভেঙে দিল, মানুষগুলোকে রাতারাতি রাস্তায় এনে বসিয়ে দিল। লজ্জা করে না? ভোটের আগে যাকে আমি বলবো তুমি হিন্দু আমাকে ভোট দাও, ভোটের পরে আগে যে আমার ভোটার হবে সে ভোটের পরে হয়ে যাবে বেআইনি দখলদার। লোকটা যদি বেআইনি হয়, তার বাড়ি যদি বেআইনি হয়, তাহলে সেই বাড়ির দরজায় কোনো রাজনৈতিক দল কেন ভোট চাইতে যাবে? আমি যদি মনে করি একজন মানুষ বেআইনি কাজ করছে, আমি কেন তার কাছে গিয়ে ভোটের আগে ভোট চাইবো তার কাছে? আর যদি একটা ঝুপড়িতে গিয়ে, যদি একটা বস্তিতে গিয়ে আমি হাত জোর করে ভোট চেয়ে আসি, তারপরে কোন মুখে ভোটের পরে আমি বলবো যে না, ভোটের আগে তোমার কাছে ভোট নিয়ে গেছি, এবার ভোটের পরে তোমার বাড়িটাকে ভাঙতে এসেছি? কেন এই রাজনীতি চলবে? কেন এই রাজনীতি আমরা বরদাস্ত করবো? খালি কে এখানে সিপিএম করে, কে তৃণমূল করে, কে কংগ্রেস, কে বিজেপি করে তার প্রশ্ন না। যদি আমাদের শরীরে মানুষের রক্ত থেকে থাকে, তাহলে বলুন এই রাজনীতি আমরা কদিন বরদাস্ত করব? কদিন আমরা এই রাজনীতি করতে দেব? আবার স্লোগান লিখেছিল, জন্ম যদি হিন্দু কুলে ভোট দেব পদ্ম ফুলে। আর ভোটের পরে হলো, জন্ম যতই তোমার হিন্দু কুলে, ভোটের পরে তোমায় যাবো ভুলে। ভোটের আগে ভোট দিয়েছ, মিটে গেছে। ভোটের পরে এখন খালি দুজন হিন্দুকে চিনি, আদানিকে আর আম্বানিকে। এই যে ওদের রাজনীতি, এই রাজনীতিকে হারাতে হবে। এই হারানোর কাজটা সহজ নয়। এখন একটা গণতন্ত্র যেরকম মানুষ সরকারকে নির্বাচিত করে, তখন মানুষই একটা বিরোধী পক্ষকে নির্বাচিত করে। আমাদের বাংলার মানুষ ভোট দিয়ে 80 জন বিধায়ক নির্বাচিত করেছিল তৃণমূল কংগ্রেসের। আজকে তাকিয়ে দেখুন সেই বিধায়কগুলোর দিকে। তো ওদের দলের মধ্যে কি খেউড় চলছে তাই নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। কে নতুন তৃণমূল, কে পুরনো তৃণমূল, কে কালীঘাট তৃণমূল, কে ঋত তৃণমূল, ওসব আমরা বুঝি না। আমরা জানি তৃণমূল মানে চোর তৃণমূল। আমাদের কাছে একটাই তৃণমূল আছে। ওদের ছাগল ওরা আগায় কাটবে না ডগায় কাটবে, কোন কমিটি বেরোবে, কি বেরোবে, ওর টাকা কোথায় যাবে না যাবে আমাদের কিছু যায় আসে না। কিন্তু আমরা একটা কথা বুঝি, যারা বিধানসভায় বিরোধী হিসেবে নির্বাচিত হয়ে গেল, যারা লোকসভায় নির্বাচিত হয়ে গেছে, এই কাকলি ঘোষ দস্তিদার এই ভোটের আগে আপনাদের এখানে এসে বলেছিল এই সমস্ত এলাকায় যেখানে যেখানে সংখ্যালঘু মানুষ বসবাস করেন, তো আজকে হাবড়া অশোকনগরের এই সমস্ত এলাকায় হতে পারে, তো আজকে দেগঙ্গায় হতে পারে, হাড়োয়া হতে পারে, মিনাকা হতে পারে, বসিরহাট হতে পারে, ক্যানিং হতে পারে, তা বর্ধমানের পূর্বস্থলী হতে পারে, যেখানে যেখানে বাংলা জুড়ে সংখ্যালঘু মানুষ বসবাস করেন, ভাঙর হতে পারে, সমস্ত জায়গাতে এই কাকলি ঘোষ দস্তিদার এই সায়নী ঘোষরা গিয়ে বলেছিল মুসলমান এলাকায় তৃণমূল ছাড়া অন্য কোনো দলের পতাকা উঠবে না, অন্য কোনো পার্টিকে আমরা মিটিং মিছিল করতে দেবো না, সবার পার্টি অফিস দখল করে নেবো, পঞ্চায়েতে কাউকে লড়তে দেবো না, কিচ্ছু করতে দেবো না। কেন না? মুসলমানের ভোট যদি ভাগাভাগি হয় তাহলে বিজেপির সুবিধা হয়ে যাবে। তাই আমরা সিপিএমকে মারবো, কংগ্রেসকে মারবো, আইএসএফকে মারবো, ওদের অফিস দখল করবো, ওদের প্রার্থী প্রত্যাহার করাবো, জাল গণনা করে ওদেরকে হারাবো, মিটিং মিছিল করতে গেলে জেল খাটাবো। কেন না? ওরা ভোট ভাগ করছে। সমস্ত মুসলমানকে তৃণমূলকে ভোট দিতে হবে। যদি তৃণমূলকে জেতাতে পারে এখান থেকে, সৃজনকে হারাতে হবে, ওখানে জেতাতে হবে, সায়নী ঘোষকে জেতাতে হবে, এই বারাসাত লোকসভা কেন্দ্রে এখানে ফরওয়ার্ড ব্লককে হারাতে হবে, আইএসএফকে হারাতে হবে, জেতাতে হবে এখানে কাকলি ঘোষ দস্তিদারকে। তারা জিতলে একমাত্র বিজেপির বিরুদ্ধে তারা লড়াই করতে পারবে। কি হলো? আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না আমাদের। তার আগে সায়নী থেকে শুরু করে, কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে, গোটা বাংলা জুড়ে, এমনকি মুর্শিদাবাদের আবু তাহের থেকে শুরু করে, এই ববি হাকিম থেকে শুরু করে, একটার পর একটা লাতখোর, একটার পর একটা হারামখোর গিয়ে বিজেপির পায়ে ডাইক দিল। এই লাতখোরগুলো, এই হারামখোরগুলো এসে বলেছিল যে আমাদেরকে সবাই ভোট দিন, মুসলমান মানুষকে বলছি আমাদেরকে ভোট দিন, আমরা লড়বো বিজেপির বিরুদ্ধে। দেখছেন এখন বিজেপির বিরুদ্ধে লড়াই করার নমুনা। ভালো হতো যদি বিধানসভার ভেতর এই সংখ্যাটা আমাদের থাকতো, সরকারেও না থাকতাম, কিন্তু এই সংখ্যক বিধায়ক যদি পার্লামেন্টে এই সংখ্যক এমপি আমাদের থাকতো, আজকে বিধানসভায় একজন এমএলএ নিয়ে, নওশাদকে ধরলে আমাদের জোটের 2 জন এমএলএ বিধানসভায়, লোকসভায় আমাদের এখান থেকে কোনো এমপি নেই আমাদের বামপন্থীদের, বিধানসভার ভেতর 2 জন এমএলএকে নিয়ে আমরা যদি গোটা বাংলা জুড়ে এই বুলডোজার আটকাতে পেরে থাকি, তাহলে বলুন আজকে যদি বিধানসভার ভেতর আমাদের 80 জন এমএলএ থাকতো, যদি লোকসভায় আমাদের আজকে 20-25 জন এমপি থাকতো, তাহলে কোন বাদর নাচ করাতাম এখানে বিজেপি সরকারকে পশ্চিমবাংলায় আমরা? কারো ক্ষমতা হতো না। বুলডোজার ছেড়ে দিন, একটা সাইকেল এনে গরিবের ঘরের সামনে হুমকি দেওয়ার কারো ক্ষমতা হতো না পশ্চিমবাংলায়। কিন্তু বিধানসভার ভেতর আমরা
বিরাট সংখ্যায় নেই। মুস্তাফিজুর রহমান আমাদের একজন বিধায়ক, নওশাদ সিদ্দিকী আমাদের জোটের পক্ষ থেকে আরেকজন বিধায়ক, তারা রয়েছেন। কিন্তু বিধানসভার ভেতরে এই যে লড়াই, বুলডোজারকে আটকানোর লড়াই, সোজা কথা বলছি, লড়াই খুব সহজ লড়াই নয়। একটা সরকার, রাষ্ট্র, তার পুলিশ, মিলিটারি সবাই মিলে আসবে বুলডোজার নিয়ে ভাঙতে। সেটাকে ঠেকাতে পারা চারটিখানি কথা নয়, 500 জন মানুষ মিলে, 1000 2000 মানুষ মিলে সেটা করা যাবে না। এটা করার জন্য আরও হাজার হাজার, আরও লক্ষ লক্ষ মানুষের জমায়েত দরকার, এবং সেইটা শুধুমাত্র আমাদের বামপন্থীদের জন্য পক্ষে করা সম্ভব না। যারা আমাদেরকে ভোট দেননি সেই সাধারণ মানুষের কাছে আমরা আবেদন করছি, পরের বার যখন আমাদেরকে বুলডোজারের সামনে দাঁড়াতে হবে, যেন হাজারে হাজারে, লাখে লাখে আমরা দাঁড়াতে পারি। যদি আমাদের সাথে আপনাদের আর 5টা ব্যাপারে রাজনৈতিক মত না মিলতে পারে, কিন্তু এই যেটা হচ্ছে এটা যদি আপনারা অন্যায় মনে করেন, তাহলে জানবেন আমাদের লড়াই তৃণমূল কংগ্রেসের নেতাগুলোর সঙ্গে ছিল, চোরগুলোর সঙ্গে ছিল। তৃণমূলকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষ আমাদের শত্রু নন, তাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই শুভেন্দু অধিকারীদের, আজকে বিজেপির এই বুলডোজার রাজের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। আপনাদের কাছে আবেদন করছি, চলুন আমরা একসঙ্গে এই লড়াই করি, একসঙ্গে এই লড়াই আমরা জিতবো। দেখুন, সাধারণভাবে এত মিটিং মিছিল এগুলো ভোটের আগে হয়। ভোটের পরে মানে আমাদের আঙুল থেকে এখনো কালি উঠতে পারেনি, তার আগে নতুন করে এত মিটিং মিছিল সমাবেশ গোটা বাংলা জুড়ে শুরু হয়ে গেছে, আমরা করছি। এরকম আপনাদেরও নিশ্চয়ই খুব একটা মনে পড়ে না এরকম এর আগে কখনো হয়েছে বলে। আমার তো অন্তত পক্ষে মনে পড়ে না। সচরাচর এটা হয় না, হওয়ার কথা নয়, কিন্তু এখন হচ্ছে। তার কারণটা হচ্ছে, যেরকম বললাম যে এখন আমাদের আঙুল থেকে ভোটের কালি ওঠেনি, তার আগে আমাদের তো মিটিং মিছিল শুরু হয়ে গেছে। আর একটা ব্যাপার হয়েছে, এখন অবধি আমাদের আঙুল থেকে ভোটের কালি ওঠেনি, তার আগে তৃণমূল কংগ্রেস পার্টিটা উঠে গেছে। আমরা জানতাম যেদিন তৃণমূল হেরে যাবে, ওরা কোনো রাজনৈতিক দল না। আমরা ছোটবেলা অঙ্কে পড়তাম না, কেসিনাগের অঙ্কের বইতে, ফুটো চৌবাচ্চার অঙ্ক, যে একদিক দিয়ে জল ভরা হচ্ছে কিন্তু চৌবাচ্চার তলায় ফুটো আছে, জল একদিক দিয়ে বেরিয়েও যাচ্ছে। আমি বলছি আপনাদেরকে, খালি তৃণমূল বলে নয়, যে কোনো রাজনৈতিক দলই এক অর্থে একটা ফুটো চৌবাচ্চা। তার কারণটা কি, যে কোনো রাজনৈতিক দলের কিছু কর্মী থাকে, এটা আমাদের দলের ক্ষেত্রেও সত্যি, কিছু কর্মী থাকে, কিন্তু তারপরে তাদের একটা অংশের বয়স হয়, তারা একটু নিষ্ক্রিয় হয়ে পড়েন, একটা সময়ের পরে অনেকে মারা যান, অনেকে হয়তো আর 5টা কাজে, চাকরি বাকরি নিয়ে বাইরে চলে যেতে হয়। ছাত্রজীবনে কেউ খুব রাজনীতি করছে, পরবর্তীকালে চাকরি করতে গেল, কি ঘর সংসার করছে, যখন সাংসারিক কাজে ব্যস্ত হয়ে গেল, সে তখন আর আগের মতো সময় দিতে পারে না। সুতরাং যে কোনো দলের একদিক থেকে কর্মী সংখ্যা কমতে থাকে। তাই যে কোনো দলকে বেঁচে থাকতে গেলে নতুন কর্মী আবার একদিক থেকে নিয়োগ করতে হয়, নতুন নতুন ছেলেমেয়েরা আসবে, তারা পার্টি করবে। যে কোনো দলের ক্ষেত্রে এটা সত্যি, এরকমভাবে একটা দল জীবন্ত থাকে। তৃণমূল কংগ্রেসের কেসটা হচ্ছে, ওদেরও চৌবাচ্চায় ফুটো ছিল, ওদেরও কর্মীদের বয়স 2011-এর আগে যারা তৃণমূল করতেন, তারা একটা সময় আমাদের সাথে তাদের রাজনীতির মত মিলুক কি না মিলুক, একসময় তারা লড়াই করেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সরকারে আসার পরে তৃণমূলের এমন চেহারা হলো, পুরনো কর্মী, তাদের বয়স বাড়ছে, অনেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন, তৃণমূলের চুরি ডাকাতি দেখে অনেকে বিরক্ত হয়ে সরে যাচ্ছেন। আর নতুন যাদেরকে দলে ঢোকাচ্ছে, তারা কেউ দলকে ভালোবেসে, তারা কেউ পতাকাকে ভালোবেসে আসছে না। তারা জানে যে তৃণমূলের সঙ্গে থাকলে আমি মাল কামাতে পারবো, তৃণমূলের সঙ্গে থাকলে এলাকায় দাদাগিরি করতে পারবো, রংবাজি করতে পারবো। তারা তৃণমূলের সঙ্গে ভিড়ে গেল। তো যেদিন ভোটটা হয়ে গেল, তৃণমূলের সঙ্গে আর পুলিশ থাকলো না, ততদিনে দেখা গেল তৃণমূলের যে বোতলটা আছে, সে বোতলের 90% হচ্ছে এই ভুসি মাল দিয়ে ভর্তি। যারা কিনা খালি ক্ষমতায় আছে বলে, পুলিশ আছে বলে তৃণমূলে গিয়ে বসেছিল, তারা সেই মুহূর্তে তৃণমূলের পতাকাকে ডাস্টবিনে ফেলে দিল। তার মধ্যে একজন হচ্ছে এখানকার এমএলএ নারায়ণ গোস্বামী, সে মানে একদিন এমএলএ ছিল, সে এখন কোথায় আছে, কোন দলে আছে কেউ জানে না। এ ধরুন সত্যসেবিকর আমাদের এমএলএ ছিলেন, একসময় এখানে দায়িত্ব পেয়েছেন, আপনারা জিতিয়েছেন, কাজ করেছেন এখানে এমএলএ হিসেবে। আজকে এমএলএ নন, অনেকদিন হয়ে গেল এমএলএ নন। গত 2টো বিধানসভা ভোটে আমরা অশোকনগর কেন্দ্রে আমাদের প্রার্থীও ছিল না, 2021-26, মানে সরাসরি আমাদের পার্টির প্রার্থী ছিল না, জোটের প্রার্থী ছিল, আইএসএফ প্রার্থী দিয়েছিল আমাদের পক্ষ থেকে। তাও 2006 সালে যে সত্যসেবী করকে আপনারা জিতিয়েছিলেন, এখানকার মানুষ জিতিয়েছিলেন, তিনি এখন অব্দি এখানে আছেন, লড়াইয়ে আছেন, মানুষের সঙ্গে রয়েছেন। আর এই নারায়ণ গোস্বামী, আমার মনে পড়ছে, আমি বিধানসভা ভোট তখন কয়েকদিন বাকি আছে, এই একটা মিটিং, সবাই তখন মিটিং নিজের প্রচার নিয়ে ছুটছে। তো একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছি, যেতে যেতে গাড়িতে আমি দেখছি অশোকনগরের একটা প্রচারের ভিডিও তৃণমূলের, সেখানে দেখি এই নারায়ণ গোস্বামীর সমর্থনে সভা হচ্ছে। সেখানে বাংলার একজন খুব গুণী অভিনেতা, তাকে আমিও খুব পছন্দ করি, তাকে আমি অভিনেতা হিসেবে খালি পছন্দ করি তা নয়, তাকে আমি ব্যক্তিগতভাবেও, আমার সাথে খুবই ভালো সম্পর্ক, তাকে আমি ব্যক্তিগতভাবেও খুবই পছন্দ করি তাকে আমি। তো তিনি, আমি দেখছি যে নারায়ণ গোস্বামীর প্রচারে একটা সভায় ওখানে আছে, অশোকনগর টাউনে বোধ হয়, খুব সম্ভবত মিউনিসিপ্যালিটি এলাকায় সভাটা হচ্ছে, ওই ভোটের 2-1 দিন আগে। তিনি বলছেন যে এখানে তো নারায়ণদা জিতবেনই, নারায়ণদা ছাড়া আর কে আজ বা জিতবে, আমি তো বাকিদের নিয়ে কোনো কথাই বলতে চাই না, কেন যারা হারবে তাদেরকে নিয়ে কথা বলে কি আছে। বলতে বলতে কথা থামিয়ে হঠাৎ করে তিনি তার এক কর্মীকে বলছেন, ওখানকার যারা মঞ্চে ছিলেন, বলছেন, এই আমাকে আপনারা একটা মালা দেবেন, একটা মালা দিতে পারেন কেউ আমার হাতে?
সবাই অবাক হয়ে গেছে যে মালা চাইছে কেন বক্তৃতার মাঝখানে হঠাৎ। বলছেন যে আসলে কি হয়েছে, নারায়ণদা তো জিতে গেছেন, উনি তো জিতবেনই, কিন্তু যেদিন নারায়ণদা জিতবেন এখানে, যেদিন ভোটের গণনা হবে, আমি তো সেদিন অশোকনগরে আসতে পারবো না, তাই আমি নারায়ণদাকে জয়ের মালাটা আগে থেকে পরে দিতে চাই, এখনই পরে দিতে চাই। ততক্ষণে একটা চামচা এসে একটা মালা ধরিয়ে দিয়েছে হাতে। আর নারায়ণ গোস্বামী দেখে ওই পাঁঠা বলি দিতে যাওয়ার আগে ছাগল যেরকম মুখ করে দাঁড়িয়ে থাকে সেরকমভাবে মুখ করে দাঁড়িয়ে আছে, আর ছাগলকে যেরকমভাবে মালা পরায়, পাঁঠা বলি ছাগলকে যেরকমভাবে মালা পরায় সেরকমভাবে দেখি নারায়ণ গোস্বামী গলায় মালাটা দিয়ে দিল, ভালো, খুব খুশি হলো। তো সেই যিনি অভিনেতারা করেছিলেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে বলছি, এটা কোনো ব্যঙ্গ নয়, আমি তার সাথে আমি বিশেষভাবে তাকে পছন্দ করি। তার মতো অসামান্য অভিনেতা এবং অসামান্য মানুষ, আড্ডা দেওয়ার জন্য দারুণ, ওরকম লোক হয় না আড্ডা দেওয়ার জন্য, আমার খুব প্রিয় একজন মানুষ। তার সঙ্গে এবার দেখা হবে, আমার ভোটের পর থেকে দেখা হয়নি, যেদিন দেখা হবে সেদিন বলবো তাকে, তুমি বুদ্ধিমানের মতো কাজ করেছিলে, মালাটা আগে ভাগে পরিয়ে দিয়েছিলে দুটো কারণে। এক হচ্ছে যেদিন ভোটের গণনা হলো সেদিন নারায়ণ গোস্বামীর আর মালা পরার মুড থাকতো না, কারণ ও যেতেনি, মালটা হেরে গেছে। তার থেকে বড় কথা, যদি বা তুমি বললে বটে যে যেদিন ভোটের ফলাফল বেরিয়ে যাবে তারপরে আমি অশোকনগর যেতে পারবো না ওই দিন, কিন্তু ভোটের ফলাফল বেরোনোর পরে তুমি যদি বা কলকাতা থেকে অশোকনগর যেতে, নারায়ণ গোস্বামীকে আর অশোকনগরে খুঁজে পেতে না, কোনোদিন আর ওকে খুঁজে পাওয়া যাবে না। এই যে এইখানকার মাটি থেকে চলে গেছে, জীবনে কোনোদিন আর এখানে ফিরবে না। এইটা হচ্ছে ওদের সঙ্গে আমাদের তফাৎ। ওরা জিতবে না হারবে ওদের ভোটের ফলাফলের উপর নির্ভর করে ওরা থাকবে কি থাকবে না। আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা জিতলেও মানুষের সঙ্গে আছি, আমরা হারলেও মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে আমরা থাকবো।